আসসালামু আলাইকুম। আপনার পরিচয় যদি শ্রোতাদের উদ্দেশ্যে একটু বলতেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ মাজহারুল হক, সহকারী পরিচালক, ঘূর্ণিঝড় প্রস্তুতি তথা সিপিপি। আমি হাতিয়া উপজেলার দায়িত্বে রয়েছি। জি, ধন্যবাদ। জনাব মোহাম্মদ মাজহারুল হক, সহকারী পরিচালক, হাতিয়া উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি। সরকারি কর্মকর্তা হিসেবে আপনি বিগত সময়ে দুর্যোগ, বিশেষ করে সাইক্লোন উপদ্রব হাতিয়ার বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেছেন। দুর্যোগের আগে পরবর্তী সময়েও আপনার কার্যালয় ও আপনি নানাভাবে তৎপর ছিলেন। আপনার কাছে আমাদের প্রশ্ন, ঝড় বা সাইক্লোনের মতো দুর্যোগে সাধারণত হাতিয়ার জনপদের আবাসনের বা বাসস্থানের কি ক্ষতি হয়? জি। দুর্যোগ প্রবণ এলাকা, বিশেষ করে ঘূর্ণিঝড় এই এলাকার জন্য প্রধান দুর্যোগ। আপনার বিচ্ছিন্ন দ্বীপ হওয়াতে ঘূর্ণিঝড় যদি আঘাত হানে তাহলে এখানে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা জি বেশি থাকে। বিশেষ করে আপনার মানুষের বাসস্থান যেগুলো অস্থায়ী অথবা কাঁচা বাঁশের তৈরি অথবা ছনের তৈরি, বেড়ার তৈরি বা অস্থায়ীভাবে টিনের তৈরি, এগুলোর ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। সাধারণত মানুষের বাসস্থানের আপনার 4 ধরনের ক্ষয়ক্ষতি হয়। 1 নাম্বার, ঘরের চালা সম্পূর্ণ উড়ে যাওয়া বা পড়ে যাওয়া। 2 নাম্বার, খুঁটির গুঁড়া নরম হয়ে বাঁকা হয়ে যায়, ঘর এক পাশে কাত হয়ে হেলে পড়ে। 3 নাম্বার, ধাপ থেকে সম্পূর্ণ ঘর উড়ে যাওয়া। যে কোনো ক্ষেত্রে দেখা গেছে একই সাথে 3 ধরনের ক্ষতি হতে পারে। 4 নাম্বার, সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের সাথে সৃষ্ট প্রবল জলোচ্ছ্বাসে বাড়িঘর সম্পূর্ণরূপে ধ্বংস অথবা আংশিকভাবে ধ্বংস অথবা ভাসিয়ে নিয়ে যেতে পারে। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনার তথ্যবহুল উত্তরের জন্য। এবারে জানতে চাচ্ছি, সাধারণ মানুষ কি উপকরণ দিয়ে এবং কোন কৌশল ব্যবহার করে তাদের ঘরবাড়ি বানান? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটা তো আসলে মানুষের অর্থনৈতিক সামর্থ্যের উপর নির্ভর করে। যাদের একটু সামর্থ্য ভালো আছে তারা হয়তো পাকা ঘরবাড়ি তৈরি করে। আর হাতিয়ার প্রসপেক্টিভ যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে যে এখানকার বেশিরভাগ মানুষই দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। সেই ক্ষেত্রে তারা ওই সাধারণ যেসব উপকরণ যেগুলি তাদের আশেপাশে বা হাতিয়াতে পাওয়া যায় সহজলভ্য এবং একটু দামে কম বা একটু কস্ট এফেক্টিভ, এইগুলি দিয়ে তারা তাদের বসতবাড়ি তৈরি করে। আমাদের ভাই বোন যারা সাগর উপকূলে কৃষিকাজ, ব্যবসা, মাছ, অন্যান্য জলজ জীবনের উপর নির্ভর করেন, তারা খুব সাধারণত লুকোজ উপকরণ দিয়ে বাড়ি তৈরি করেন। অনেকে টিন, কাশিয়া খড়, হুগলা পাতা, ধানের খড় ইত্যাদি দিয়ে ঘরের চালা তৈরি করেন। যদিও এখন টিনের চালাই বেশি দেখা যায়। চালায় প্যারেক মারার সময় রাবার ওয়াশার জাতীয় আলাদা সহায়ক উপকরণ থাকে না। আবার রাবার ওয়াশার সহ প্যারেক লাগালেও ঘন ঘন করে দেওয়া হয় না। তাছাড়া অনেকেই বাঁধার সময় পাটের রশি ব্যবহার করেন, যেটা নিরাপদ নয়। ঘরের চারপাশে সাধারণত হালকা টিনের, বাঁশের বা খড়ের বেড়া ব্যবহৃত হয়। জি। ঘরের মূল খুঁটিগুলি বানানো হয় বাঁশ, কাঠ, গাছের কাণ্ড দিয়ে। কেউ সিমেন্টের খুঁটি ব্যবহার করেন যাদের সামর্থ্য রয়েছে। বাঁশ বা গাছের কাঠ দিয়ে বানানো খুঁটিগুলো ঘরের ধাপের মধ্যে গভীর করে পোতা হয়, ফলে মাটিতে গাঁথা অংশে সহজেই ঘুণে ধরে বা পোকায় খেয়ে নড়বড়ে হয়ে যায়। যখন ধাপ তৈরি হয় তখন স্তরে স্তরে ভালোভাবে দুর্মুজ করে না। আবার নিচু এলাকায় অনেকের ধাপ এত নিচুতে যে বন্যার পানিতে তলিয়ে যায়, বা অনেক সময় দেখা যাচ্ছে যে জলোচ্ছ্বাস যদি একটু বেশি হয় তখন তলিয়ে যায়। অনেকে ঘরের ধাপ এত উঁচুতে যে পরিবারের গর্ভবতী মা, শিশু, বয়স্ক, বিশেষ চাহিদা সম্পন্ন, বিশেষ করে প্রতিবন্ধী ভাই বোনদের ওঠানামা করতে সমস্যা হয়। দুর্ঘটনার ঝুঁকিও থেকে যায়। ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ উত্তরের জন্য। এবারে জানতে চাচ্ছি, ঘরের কাঠামো তৈরির গুরুত্বপূর্ণ একটি অংশ হলো খুঁটি পোতা বা খুঁটি লাগানো। আমরা দুর্যোগ সহনশীল শক্ত কাঠামো কিভাবে বানাতে পারি? আচ্ছা, ধন্যবাদ সুন্দর প্রশ্নের জন্য। যে ঘর তৈরির কাঠামোর একটা অংশ হলো খুঁটি বা খুঁটি পোতা। দুর্যোগ সহনশীল শক্ত কাঠামো আমরা কিভাবে বানাতে পারি অল্প খরচের মধ্যে? বিশেষ করে আগেই আমরা আলোচনা করেছি, ঘরের কাঠামো মজবুত না হলে, খুঁটির গুঁড়া পচে নড়বড়ে হয়ে গেলে ঘর ঝোড়ো বাতাসে কাত হয়ে পড়ে অথবা জলোচ্ছ্বাসের অনেক সময় তীব্র মাত্রার ঝোড়ো বাতাসে পুরো ঘরেই উপড়ে পড়ে যায়। এছাড়াও আপনার যদি বেড়ির বাইরে আপনার বাড়ি হয়, সেক্ষেত্রে আপনার বিশেষ করে জলোচ্ছ্বাসে অথবা একটু জোয়ার বেশি হলে এই ক্ষয়ক্ষতিটা হয়ে থাকে। আংশিক অথবা পুরোপুরি বিধ্বস্ত হওয়ার নজিরও এখানে রয়েছে, বিশেষ করে বসত বাড়ি। এই ধরনের ক্ষয়ক্ষতি মোকাবেলায় ঘরের কাঠামোর প্রতিটি অংশ, যেমন রোয়া, বাতি,
পায়ের ধন্না, পই, টানাকুটি প্রতিটি অংশের দিকে বিশেষ নজর দিয়ে দুর্যোগ সহনশীল শক্তপোক্ত কাঠামো বানাতে হবে। কাঠামোকে মজবুত করতে আমরা 5টি পদক্ষেপ নিতে পারি। ঘরের পইকে পাইরের সাথে ডাবন দিয়ে ধাপের সাথে যোগ করা। দ্বিতীয় বা 2 নম্বর হচ্ছে ঘরের প্রতিটি পইয়ের কোণায় বাঁশ, কাঠ অথবা শক্ত তার দিয়ে কোনোভাবে তেরচা করে টানা দিতে হবে এবং এর ফলে ঘরের কাঠামো বাতাসের ধাক্কা সামলাতে পারবে এবং ঘর আগের চেয়ে তুলনামূলকভাবে মজবুত হবে। পইয়ের সাথে ধাপের সংযোগ করতে হবে যাতে করে বাতাসের সময় ঘর সহজে পই থেকে আলাদা না হয়। ঝড়ের মৌসুম শুরুর আগে অর্থাৎ কার্তিক অগ্রহায়ণ ও ফাল্গুন চৈত্র মাসে ঘরের প্রতিটি দুর্বল অংশ মেরামত করে মজবুত করতে হবে এবং কাঠামোতে ব্যবহৃত কাঠ ও বাঁশকে অবশ্যই পুরা মোবিল, মাটি আর তেল বা আলকাতরা দিয়ে পোকামাকড় ও ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করতে হবে যা যেন দীর্ঘস্থায়ী করা যায়। ধন্যবাদ। জি ধন্যবাদ। এবারে জানতে চাচ্ছি সাইক্লোন বা ঝড়ের বাতাসে টিকিয়ে রাখতে ঘরের চালা কিভাবে মজবুত করব বা তৈরি করব। আচ্ছা, একটি কথা আমাদের মনে রাখতে হবে, আমাদের ঘরের প্রতিটি সংযোগ মানে পইয়ের সাথে রুয়া, গুণা, তার, নারিকেল দড়ি কিংবা নাইলনের দড়ি দিয়ে শক্ত করে বাঁধতে হবে। আমরা অনেকে পাটের দড়ি ব্যবহার করি, কিন্তু পাটের দড়ি দিয়ে বাঁধলে লাভ হবে না, কারণ পাটের দড়ি পানিতে ভিজে পচে যায়। এক্ষেত্রে সবচেয়ে উত্তম হলো নারিকেলের ছুবড়া দিয়ে বানানো দড়ি অথবা নাইলনের রশি বা দড়ি। আমরা সবাই কম বেশি ঘরের চালের লম্বা টান, আড়াআড়ি করে লাগানো টানা সম্পর্কে জানি। ঘরের চালের কাঠামো বানানোর সময় লাগানো আড়াআড়ি করে লাগানো অথবা প্রস্থ অনুযায়ী কাঠ লাগানো হয়, তার দৈর্ঘ্য অনুযায়ী লাগানো হয় টানা লম্বা কাঠ বা বাঁশ। 8 বা 9 ফুট টিনের চালে প্রতি পাশে 4টি আড়াআড়ি কাঠ লাগাতে পারি, আর লম্বালম্বি কাঠ লাগানো যাবে 2 ফুট পর পর। টিনের চালায় প্যারেক, ওয়াশার, স্ক্রু একটু ঘন ঘন করে লাগাতে হবে। জি, মনে করেন আপনি টিনের চালায় 3 সারি স্ক্রু লাগাবেন, সেক্ষেত্রে উপরের সারি লাগাবেন ঘন ঘন করে, দ্বিতীয় সারি বা টিনের মাঝামাঝি হালকা করে, শেষের যে সারি অর্থাৎ নিচের যে সারি সেটা হবে উপরের সারির মতো অর্থাৎ একটু ঘন করে। ধন্যবাদ। সর্বশেষ আর একটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, বেড়ার সঙ্গে টানা দিয়ে মাটিতে খুঁটি পুঁতে টানা দেওয়ার কথা আমরা অনুষ্ঠানে আলোচনা করেছি। যদি আপনার বাঁশের সাথে অথবা জীবন্ত গাছের সাথে টানা দিই তাহলে কী হবে, আমরা টানা সম্পর্কে এবং এ ব্যাপারে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যেটা টানাটা যদি আপনার জীবন্ত গাছের সাথে দেওয়া হয় তাহলে কী হবে। গাছ উপড়ে পড়বে নিরাপদ নয়, গাছ উপড়ে পড়ে দেওয়ার সম্ভাবনা থাকবে, এটা নিরাপদ নয়। ধন্যবাদ সবাইকে। জি ধন্যবাদ স্যার, আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিয়েছেন, রেডিও সাগরদ্বীপকে দিয়েছেন, অনেক ধন্যবাদ। আমি বিশেষ করে আমাদের রেডিও সাগরদ্বীপের মাধ্যমে আপনাদেরকে বলতে চাই যে হাতিয়ার দুর্যোগপূর্ণ এলাকা, বিশেষ করে ঘূর্ণিঝড়ের জন্য। তো আপনারা ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা শুনুন, সিগন্যালসমূহ মেনে চলুন এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করুন। এবং রেডিও সাগরদ্বীপ সহ সিপিপির যেসব স্বেচ্ছাসেবক রয়েছে, সিপিপির যেসব টিম লিডার রয়েছে, তাদের মাধ্যমে আবহাওয়া বার্তা শুনে তাদেরকে সহযোগিতা করুন এবং তাদের ঘূর্ণিঝড় চলাকালীন সময়ে তাদের নির্দেশনা মেনে চলুন, তাহলে আশা করি আমরা ক্ষয়ক্ষতি কমাতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।